ভোগ ওয়েব সিরিজ নিয়ে আমার হাতে কিছু চাঞ্চল্যকর তথ্য এসছে। আমি দেখতে পাচ্ছি যে পরমব্রত চ্যাটার্জি অ্যান্ড ওনার টিমকে শুটিং লোকেশন থেকে ধাক্কা মেরে বার করে দেওয়া হয়েছিল। এটা আবার কখন হলো? হয়নি, ওটা এবার দেবে। তো আশা করি আপনারা থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন যে আমার ঘুম আসেনি। কিন্তু ঘুম আসেনি এটা ভয় নয়, আপনারা ভুল ভাবছেন। এটা পারফরমেন্স দেখে এত অসাধারণ পারফরমেন্স হয়েছে, স্পেশালি ক্লাইম্যাক্সটা। না স্পয়লার দিচ্ছি না, স্পয়লার দিলেও পরে দেবো, ঠিক আছে? আপনাদের ইন্টারেস্ট আছে দেখার, আপনারা নিশ্চয়ই দেখবেন। বাংলা সিনেমাকে, বাংলা ওয়েব সিরিজকে আমাদের সাপোর্ট করা উচিত। তো আসুন দেখি যে কেমন হলো ভোগ। তো ভোগের রিভিউ শুরু করার আগে কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে ভোগ ইজ বেসড অন স্টোরি, ঠিক আছে? এটা এক্সিস্টিং একটা স্টোরি রয়েছে, সেটার ওপর বেস করা। তো এটা দেখে আমার প্রথম যে নোশনটা হলো, যেহেতু সোর্স মেটেরিয়ালটা খুব ভালো, কারণ এটা সানডে সাসপেন্সে দেখানো হয়েছে এবং ইট ওয়াজ আ পপুলার স্টোরি অফ ইটস টাইম। তো আমি ভাবলাম ঠিক আছে, মেবি ইটস দ্য সোর্স মেটেরিয়াল ইজ গুড, তাহলে খুব ভালো হবে। কিন্তু না, আই ওয়াজ হাইলি মিস্টেকেন। কারণ এইটুকু আমি বুঝলাম যে এনাদের হাতে যদি আপনি সোনার স্ক্রিপ্টও দেন, এনারা কিন্তু ওটা বলিকাটে চড়িয়ে দেবেন। পুরোপুরি সিরিজটা যে বাজে এরকম আমি বলবো না। দেয়ার আর বিটস অ্যান্ড পিসেস যেগুলো ভালো, যেগুলো ডেপিকশনটা ভালো করা হয়েছে, একটু ইরি অ্যান্ড ক্রিপি ভাইবটা মেনটেন করে সিরিজটা, এটা বলতেই হয়। তো যেহেতু আমি এই সিরিজটা দেখেছি একদম মানে ওই দুটো ফুটোর টাইম থেকে দেখা শুরু করেছি, এবং প্রত্যেকটা এপিসোড ধরুন ওই 23 মিনিট, 25 মিনিট, 19 মিনিট এরকম এপিসোডগুলোর ডিউরেশন, এবং 6টা এপিসোড রয়েছে। তো টানা দেখেছি, এবং ওই রাতের টাইম বুঝতেই পারছেন, একটা হরর সিরিজ দেখছি, তো একটু গা ছমছমে ব্যাপার তো রয়েছে, প্লাস একটা মেন্টালি প্রিপেয়ার যে একটা হরর সিরিজ দেখছি। তো কিছু কিছু সিনস ভালো ছিল, বাট কিছু কিছু সিনস বাদ দিলে কিছু অ্যাক্টার্সদের পারফরমেন্স খারাপ ছিল না, ভালো ছিল। যেরকম রজতাভ দত্তর পারফরমেন্স ওয়াজ ভেরি গুড। ওনাকে এরকম রোল তো কম করতে দেখা যায়, উনি খুব ওভার দ্য টপ ক্যারিকেচার রোলই বেশি করেছেন ওনার ক্যারিয়ারে। বাট উনি যখন এরকম সংযত কোনো অ্যাক্টিং করেন না, উনি কিন্তু দেখিয়ে দেন যে ওনার রেঞ্জ আছে, উনি কিন্তু অ্যাক্টিং ভালো করতে পারবেন যদি ভালো ডাইরেক্টরের হাতে পড়ে, আর যদি স্টোরি ভালো হয়। তো এই পারফরমেন্স কয়েকজনের, সাপোর্টিং কাস্টের কয়েকজনের পারফরমেন্স ওয়াজ ওকে, ডিসেন্ট এনাফ। অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স নিয়ে আমার একটু মিক্সড রিয়াকশন আছে। দেখুন, আমি পার্সোনালি একটু হার্শলি জাজ করা প্রেফার করব। কারণ যদি আমি ওনাকে বলি যে দারুণ 10 on 10 পারফরমেন্স দিয়েছে, অ্যাকচুয়ালি না, 10 on 10 পারফরমেন্স হয়নি। প্রথম থেকে উনি ক্যারেক্টারে ঢোকার খুবই চেষ্টা করেছেন, ওনার এফার্টটা বোঝাই যাচ্ছিল। যেহেতু স্টোরি মানে স্ক্রিন প্লের অতটা জোর নেই, তো ওই জন্য ওনার অ্যাক্টিংটাকে আমি একটু ইগনোরই করছি। ঠিক আছে, উনি ভালো পারফরমেন্স দিয়েছেন, বুঝে গেলাম, ভালো। এটা পার্সোনাল মতামত এক একজনের, আমার অতটা ভালো লাগেনি, অনেকের ভালো লাগতে পারে এটা। বাট যেটা নিয়ে মেন আমার প্রবলেম, সেটা হচ্ছে ক্লাইম্যাক্সের সিনটা, লাস্ট সিনটা। ক্লাইম্যাক্সে কি হয়েছে আমি বলছি না, বাট ক্লাইম্যাক্সের যে সিনটা রয়েছে, ওটা না একটা ফিজিক্যালি ডিমান্ডিং সিন ছিল। এবার ডিরেক্টর কেন ফিজিক্যালি ডিমান্ডিং সিনটা রেখেছেন আমি জানি না। পরমব্রত চ্যাটার্জি শুড হ্যাভ অপটেড ফর আ ডিফারেন্ট ওয়ে আউট, বিকজ অ্যাজ আমরা জানি যে বাংলার সিনেমার বাজেট কম হয়, বাংলার কাজের প্রত্যেকটাতেই অত বাজেট নেই, তো সে কারণে সিনটাকে না ভালো করে এক্সিকিউট করতে পারেনি। মানে ফিজিক্যালি অল দ্য অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস যারা ওই সিনে ছিলেন, তারা কেউই কমিটেড হতে পারেননি। মানে পার্নো মিত্র অবভিয়াসলি আপনার বুঝতেই পারছেন, পার্নো মিত্র থাকবেই লাস্ট ক্লাইম্যাক্স সিনে, বাট ওনাকে ফিজিক্যালি এতটা উইয়ার্ড অ্যান্ড বেখাপ্পা লেগেছে যে সিনটা ডাজন্ট মেক সেন্স, ইট উইল লুক ভেরি উইয়ার্ড। আর পার্নো মিত্রর কথা যখন উঠলোই, তখন এটা মেনশন করে দেওয়া উচিত যে ওনার ক্যারেক্টারে বেসিক্যালি দুটো ট্রেড দেখানো হয়েছে। কি কি সেটা বলছি না, বাট মানে যে একটা সাইড যেটা খুব সফট অ্যান্ড ডিমিওর একটা পার্সোনালিটি দেখানো হয়েছে, তো ইট ওয়াজ ঠিকঠাক। বেসিক্যালি খুব একটা ডিমান্ডিং রোল ছিল না, সেটা যে কেউ ব্লেন্ড ইন করতে পারতো। বাট যেই কিছু ফিজিক্যালি ডিমান্ডিং জিনিসপত্র এসে গেছে এবং খুব এক্সপ্রেসিভ ইমোটিভ জিনিসপত্র করতে হয়েছে, তখন শি ওয়াজ কোয়াইট ফ্ল্যাট, মানে ঠিকঠাক যায়নি। এবং চেষ্টা করেছেন, বাট ওই এগেন চেষ্টাই। আর পরমব্রত চ্যাটার্জির ডিরেকশন ওয়াজ গুড এনাফ, মানে উনি এক্সিকিউট, আমি বলছি কিছু কিছু জিনিস উনি এক্সিকিউট করতে পারেন, মানে স্টোরিটাকে উনি ফোটাতে পারেননি, বাট সিনেমাটোগ্রাফি ওয়াজ কোয়াইট গুড। সিনেমাটোগ্রাফিতে বেসিক্যালি এরকম শেকি শর্টস, হ্যান্ডহেল্ড শর্টস, এগুলো কিন্তু অনেক কম, মানে খুব কেয়ারফুলি শর্টগুলো নেওয়া হয়েছে, এটা আমি বলতে পারি। লুক অ্যান্ড ফিল ওয়াজ
ভেরি গুড, মানে যেরকম দেখা হয়েছে যে জানলার বাইরে দিয়ে গাড়িটা গেল, শ্যাডো গুলো চেঞ্জ হচ্ছে, তারপর শ্যাডোজ নিয়ে খেলা, কার উপর কোথা দিয়ে লাইটটা পড়বে, এইগুলো কিন্তু খুব ভালো করে ক্রাফট করেছে। তো এটা অবভিয়াসলি সিনেমাটোগ্রাফি ডিপার্টমেন্টে পড়ে যাচ্ছে, বাট সিনেমাটোগ্রাফি তো ডিরেকশন ছাড়া হয় না। তো কুদোস টু দ্য টিম, মানে ওনারা যারা কাজ করেছেন একসাথে এই জিনিসটা ভালো ফুটিয়েছেন। লুক অ্যান্ড ফিলটাকে প্রথম থেকে একদম ফার্স্ট শট থেকে ভালো ধরে রাখতে পেরেছেন। কিছু কিছু জায়গায় একটু এডিটিং আমার চপি লেগেছে, মানে যেখানে ওই আমরা বলি না কাটিং ইন মোশন বলে একটা জিনিস হয়, তো ওই কাটিং ইন মোশনটা আমার কিছু কিছু জায়গায় একটু অফ লেগেছে। মনে হলো যে হ্যাঁ আবার মানে একজন দাঁড়িয়েছিল সেখান থেকে আবার শটটা শুরু হয়েছে, তো ওই কাটিং ইন মোশনটা হয়নি। তো এই কয়েকটা জায়গা ছাড়া আমার মোটামুটি ফ্লো, মানে এমনি ভিজুয়াল ফ্লো অফ দ্য ফিল্ম ওয়াজ ডিসেন্ট না। আরেকটা জিনিস যেটা আমি নোটিস করেছি, এটা আমি ডাইনিতেও নোটিস করেছিলাম, যে আমি অনেকজনের ভিডিওতে শুনেওছি যে পিক্সেল ব্রেকের একটা ইস্যু থাকে। তো আমি এটা প্রথমে অত খেয়াল করিনি, বাট যেহেতু আজ এটা ফুল ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে শ্যুট করা হচ্ছিল, ক্লাইম্যাক্সটা একটা ব্ল্যাক এমটিনেস দেখানোর জন্য, তো আপনি না পুরো ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছেন যে পিক্সেল ব্রেক হয়ে কিরকম ছোপ 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 হয়ে রয়েছে। ফোনে দেখলে হয়তো বুঝতে পারবেন না, বাট যদি বড় টিভিতে দেখেন ডেফিনেটলি আপনার চোখে পড়বে এটা। আর কিছু কিছু গ্রাফিক্সের ইউজ করা হয়েছে, কিছু কিছু ফিজিক্যাল স্টান্টের ইউজ করা হয়েছে, মানে পার্নো মিত্রকে যেরকম দেখানো হচ্ছে যে উনি দেয়ালের ওপর উঠছেন এইসব কয়েকটা সিন রয়েছে, এইগুলো না ঠিক এক্সিকিউট করা যায়নি। আমি বলবো না ওনাকে তুলতে গিয়ে ফেলে দিয়েছে, এরকম নয়, কিন্তু ওনাকে যে তুলেছে ওরকম শাড়ি পরে ভাই খুব বেখাপ্পা লাগছিল। আমি জানি মানে অফেন্সিভ হয়তো বলে দিলাম, বাট না ঠিক যাচ্ছে না, ওই ড্রেস, ওই লুক, ওই রকম ফিগার কেমন একটা বিকট লাগছে দেখতে। আপনারা যারা কনজারিং দেখেছেন, কনজারিং সিরিজ দেখেছেন, কনজারিং 1-এ একটা যখন এড ওয়ারেন একটা স্পিচ দেয় যে দেয়ার আর 3 স্টেজেস অফ ডিমনিক অ্যাক্টিভিটি, একটা হচ্ছে আপনার ইনফেস্টেশন, একটা অপারেশন, একটা পজেশন। তো এই তিনটে বেসিক্যালি অ্যাক্টিভিটিকে আপনাকে যখন আপনি সিনেমা বানাচ্ছেন, কোনো হরর এলিমেন্ট থাকছে, তার মধ্যে সুপার ন্যাচারাল হরর থাকছে, তো তার মধ্যে কিন্তু এই এলিমেন্টটাকে আপনাকে স্পেস আউট করতে হবে। মানে ইনফেস্টেশনকে কিছু টাইম দিতে হবে, যেখানে ইউ হিয়ার দ্য ফুটস্টেপস, যেখানে আপনি কিছু একটা জিনিস পড়ে গেল, কিছু একটা আওয়াজ পেলেন, এটা হচ্ছে ইনফেস্টেশন, স্লোলি আপনি সাইন্সগুলো দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে অপারেশন, যেখানে আপনার ওপর জিনিসটা হাভি হচ্ছে, আপনাকে আস্তে আস্তে দেখা দিচ্ছে, ইয়ার মেন্টালি আপনি আস্তে আস্তে আনস্টেবল হয়ে যাচ্ছেন, জিনিসটার মধ্যে ঢুকে যাচ্ছেন। দেন ফাইনালি পজেশন, যেখানে ইউ আর কমপ্লিটলি এফেক্টেড বাই দিস থিং, ওটা আপনার শরীরে ঢুকতে হলে ঢুকে গেছে, বা আপনাকে মেন্টালি এফেক্ট করতে হলে পুরোটাই করে নিয়েছে। এখানে একদম মনে হলো যে অবভিয়াসলি 6খানা এপিসোড রয়েছে, এক একটা এপিসোডও খুব একটা লম্বা নয়, যা শুনেছি হইচইয়ের এটাই নাকি ফরম্যাট। তো একদম ফার্স্ট এপিসোড থেকে ওরা পুরো অপারেশনে ঢুকে গেছে। মানে ইনফ্যাক্ট ওপেনিং সিন, একদম ওপেনিং সিনে এই যে ক্যারেক্টারটা যে রয়েছে, যে আমাকে আমার খুব খিদে পেয়েছে, তুই আমাকে ভোগ দিবি, এই জিনিসটা, এই এই এন্টিটিটা একদম ফার্স্ট সিনে দেখিয়ে দিল। ফার্স্ট সিনে দেখিয়ে দিয়ে তাহলে সাসপেন্সটা না চলে যায়। এই সেম প্রবলেমটা খফেও ছিল, একদিক দিয়ে দেখতে গেলে খফে এরকম ভাবে প্রথমে ইন্ট্রোডিউস করে দিয়েছে যে ইভিল এন্টিটিটা কি, কিরকম দেখতে। তো ফিজিক্যালি আপনি যদি কিছু জিনিস দেখে নেন না, আপনার ফিয়ারটা কিন্তু আপসে আপ চলে যাবে। তো এখানেও সেটাই হয়েছে। যদিও এই স্টোরিটা, এই সিরিজটা বেসড অন অফ বুক, আ স্টোরি রাদার, আমার কিন্তু এর সাথে বেশ একটা 1995-এর হিন্দি হরর ফিল্ম ছিল, যেটার নাম মোহিনী। আমি পারলে লিঙ্ক বা একটা পোস্টারের ছবি আপনাকে অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা দেখবেন। ফিল্মটা খুব একটা এ গ্রেড ফিল্ম বলা যায় না, বাট তখনকার দিনে যেরকম হতো পুরানা মন্দির, পুরানা হাভেলি, ওই গোছের সিনেমা ছিল, একটু ডিসেন্ট স্টোরি নিয়ে। ওটা মধু ছিল, সুদেশ বেরি ছিলেন ওতে। তো লুক অ্যান্ড ফিলটা না আপনার, ইনফ্যাক্ট যেই ডামরি যে ক্যারেক্টারটা, যে এন্টিটিটা রয়েছে, তার পুরো লুকটা আপনার মধুর লুকের সাথে সিমিলার লাগবে। এবার এটা আমি জানি না, দেখুন বইতে তার লুকটা সেভাবে ডিফাইন করা নেই, পেন্টিং তো আর করা নেই, তো বই থেকে ডিরেক্টরকে ডেপিক্ট করতে হচ্ছে নিজের মতো, তো ওনার ইন্টারপ্রিটেশন কোথাও মিলে গেছে আমার মনে হয়। ফিল্মটার সিরিজটার পেসিং একটু প্রবলেম রয়েছে, মানে প্রথম দিকে না একটু স্লো যায় জিনিসটা। যদি হরর এলিমেন্ট, সুপার ন্যাচারাল এলিমেন্টগুলোকে প্রথম থেকে খুব তাড়াতাড়ি ইন্ট্রোডিউস করে দিয়েছে, একদম স্পেস আউট করেনি, তাও আপনার মনে হবে গ্র্যাজুয়ালি এগোচ্ছে। যেরকম থার্ড এপিসোড মিড পয়েন্টে পার্নো মিত্রকে ইন্ট্রোডিউস করা হয়, তার আগে পুরো সুপার ন্যাচারাল এলিমেন্টগুলো অন্যভাবে দেখানো হচ্ছিল। তো আপনি ভাবেন ঠিক আছে, এত মিড পয়েন্ট ক্রস করে গেছে, এখন আমরা দেখলাম ভিলেনকে বা যেই হোক। তো
তারপর বোঝা যায় যে না, এটাও কি আমরা ঠিক ডিরেকশনে যাচ্ছি, ঘুরছি। এই ঘোরাতে ঘোরাতে 6th এপিসোডে এসে এসে পুরো খিচুড়ি। তখন আর মাথায় নেই যে আমি এতগুলো এলিমেন্ট ইন্ট্রোডিউস করে দিয়েছি। ইনফ্যাক্ট ভালো ভালো এলিমেন্ট ছিল, ভালো ভালো ব্যাক স্টোরি দেখাতে পারতো, কোনোটা দেখায়নি। কোনো ক্যারেক্টারের মধ্যে কোনো কেমিস্ট্রি নেই। আমরা জানি যে হাজব্যান্ড ওয়াইফ কাপল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই হোক, বাবা মা, মা ছেলে, প্রত্যেকটা ক্যারেক্টার একটা কেমিস্ট্রি থাকে। বাট এটাও আপনাকে মানতে হবে যে অপ্রেসার বা যে মানে পজেস করছে, যে ইভিল এন্টিটিকে দেখানো হচ্ছে, তার সাথে যে যে পজেসড হচ্ছে, যে অপ্রেসড হচ্ছে, তারও কিন্তু একটা কেমিস্ট্রি লাগে। আমি একটাদের কথা বলছি, এই দুটো কেমিস্ট্রিও কিন্তু ম্যাচ করা উচিত। অনির্বাণ আর পার্নর কিন্তু কোনো কেমিস্ট্রি আপনি বুঝতে পারবেন না, কোথাও কোনো কেমিস্ট্রি নেই, স্ক্রিন টাইমও সেরকম নেই। কিছু ব্যাক মানে কিছুটা সিন আবার মন্টাজে দেখিয়ে দিয়েছে লাস্টের দিকে, ওটাকে দেখায়ও নি ফুটিয়ে। তো এতগুলো এলিমেন্ট যখন আমার প্রথমে মনে হলো শেষ হবে না, যখন আমি বুঝে গেছি যে 4th এপিসোডে গিয়ে এতগুলো জট জড়িয়ে দিয়েছে এরা, তো হয়তো এটা একটা ক্লিফহ্যাঙ্গারে ছেড়ে দিয়ে পরে মানে ভোগ 2 একটা সিজন আসবে, ওখানে বাকিগুলো রিজলভ করবে। বাট দুম করে এরা সবকিছু 6th এপিসোডে এসে রিজলভ করে দিল। মানে একটা অদ্ভুত সেই ওড়াউড়ি সিন দিল যেটাকে এক্সিকিউট করতে পারছে না। যা হওয়ার তাই হয়। পুরো সিরিজটার ডিউরেশন কিন্তু 1 মান্থ, মানে ওখানে বলে 1 চন্দ্র মাস, মানে 1 লুনার সাইকেল, ওইটা ধরে সিরিজটা হয়েছে। তো বেসিক্যালি টাইম ডিউরেশন 1 মান্থ, এবং এই 1 মান্থের ঘটনাগুলোকে দেখানো হয়েছে এই 6টা এপিসোডে। এবং এই যে অতীনের ক্যারেক্টার, যে আপনার অনির্বাণ ভট্টাচার্য, ওনার যে ক্যারেক্টারটা, এটা লেখাই হয়নি ঠিক করে। মানে এই যে ট্রানজিশন করছে, মানে একবার ও দেখানো হয়েছে, মানে ট্রেলারে যেরকম বুঝিয়েছে যে ও নাস্তিক, ও পূজা আচ্ছা করে না, এই নাস্তিকটা বোঝানোর জন্য কিছু দেখালো না, একটা সিন ধরুন দেখিয়ে দিল ও নাস্তিক। অ্যাটলিস্ট 2-3টে এক্সাম্পল ইনস্টেন্সও লাগবে বোঝানোর জন্য যে ও নাস্তিক। এতগুলো প্লট পয়েন্টস রয়েছে, বলছে একবার করে একটা প্লট পয়েন্টের জন্য একটা এক্সাম্পল দেবো, বাকিটা তোমায় বুঝে নিতে হবে। তো নাস্তিক একটা এক্সাম্পল, ওই মূর্তি টানলো, ও পজেসড হয়ে গেল, মানে রাতারাতি চেঞ্জ হয়ে গেল। এটা তো স্পেস আউট করতে হবে। তুমি একটা জিনিসের সাথে টাইম কাটাচ্ছ, তুমি একটা জিনিস ঘরে আনলে, আস্তে আস্তে তোমাকে এফেক্ট করবে। ধুম করে এফেক্ট করে নিল। তারপর আবার সুভাষিস মুখার্জির যে ক্যারেক্টারটা, ওনাকে যখন ইন্ট্রোডিউস করানো হলো, উনি একটা রেমেডি দিলেন, রেমেডি দিয়ে হঠাৎ মানে পড়ার সাথে সাথে চেঞ্জ। এবং এই যে চেঞ্জটা যখন হচ্ছে, অদ্ভুত ব্যাপার। মানে এগুলো আপনার ট্রেলারেই দেখেছেন, পাগলের মতো নাচ করছে, পুজো করছে, তন্ত্র সাধনা করছে, এবং ও অফিসও করছে। এটা আমার মানে প্রথমে এটা আমি বুঝতে পারিনি, আমি ভাবছি ওদের চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে ও এইগুলোই করছে। তারপর যা বুঝতে পারলাম না, প্রমোশনটা হলো, ও নিজের অ্যাওয়ার্ড সেরিমনিতে গেল, কারোর সাথে কথা বলছে না, হি ইজ চেঞ্জড। বাট একটা মানুষ যখন এতটাই চেঞ্জ হয়ে গেছে, সে কি ঠিকঠাক চাকরি করতে পারবে? সে যেতে পারবে? অনেক পরে গিয়ে ওর বস ওকে বললো তুমি কদিন ছুটি নিয়ে নাও, দেন ও ছুটি নিয়ে হঠাৎ করে ঠিকও হয়ে গেল, চলেও এলো। বস আবার বললো যে তুমি কিন্তু ডক্টর সার্টিফিকেট ছাড়া তোমাকে রিজয়েন করতে দেবো না, কিছু লাগলোই না। ও আরেকটা লুজ এন্ড রয়েছে, সেটা হচ্ছে ফিল্মের মধ্যে কিন্তু সিরিজের মধ্যে একটা মার্ডার রয়েছে। সে কিভাবে মার্ডার হয়েছে বললাম না, কে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। বাট মার্ডারটা যখন হলো, লাস্ট মার্ডারটা হয়ে পুলিশের কাছে গেছে, এটা দেখিয়েছে যে পুলিশে কমপ্লেন করেছে, পরে গিয়ে মিসিং ডায়েরি করেছে। পুলিশ আবার বলছে আপনিই তো বললেন মিসিং ডায়েরি তুলে নিতে, খুব ভালো। বাট এটা পেপার ওয়েট বা এটা কোনো আধার কার্ড মিসিং নয় যে আমি গিয়ে কেসটা তুলে নিতে বললাম, কেস পুলিশ তুলে নেবে। একটা গোটা মানুষ মিসিং, মানে যতক্ষণ না তার বডি পাওয়া যাচ্ছে বা কোনো হদিশ পাওয়া যাচ্ছে, কেস উইল গো অন। মানে আমার বাড়িতে আমার ধরুন যে আমার ধরুন ড্রাইভার, ও মিসিং হয়ে গেল, আমি গিয়ে বললাম, ধরুন ছেলেটার বাড়িতে কেউ নেই, মা বাবা নেই, বউ নেই, বাচ্চা নেই, কেউ নেই, আমিই আছি। ও তো আমি বললাম যে হ্যাঁ ও মিসিং হয়ে গেছে, আমি ওর এগেন্স্ট, ও মিসিং হয়ে যায়, পুলিশে গিয়ে ডায়েরি করলাম, মিসিং ডায়েরি। 2 দিন পর বললো না ওকে ছেড়ে দিন, ওকে আর খুঁজতে হবে না। পুলিশ বলবে হ্যাঁ ঠিক আছে, মানে আনলেস আই এম পেইং দ্য পুলিশ, আনলেস আই এম ব্রাইবিং দ্য পুলিশ, এটা কোনোভাবেই ওরকম একটা মানুষের মিসিং ডায়েরি ফেরত নেওয়া যায় না। আচ্ছা, অনেকে কিন্তু বলেছেন, দেখলাম যে ট্রেলার যেরকম হয়েছে সেরকম, ট্রেলারটা যত ভালো ছিল সেরকম হয়নি সিরিজটা। বাট আমার কিন্তু মনে হয় যেরকম ট্রেলার ছিল একদম সিরিজটা ওরকমই হয়েছে। ট্রেলার দেখে আহামরি একদমই কিছু লাগেনি। এবং এটা কিন্তু খুব লো বাজেট প্রোডাকশন, খুবই লো বাজেট প্রোডাকশন। মানে আমার মনে হয় ম্যাক্সিমাম কস্টিং যা গেছে ওই আপনার ওই অনির্বাণ ভট্টাচার্য আর পার্নো মিত্রর পেমেন্টেই গেছে, আর কিছুতে বেশি সেরকম খরচা হয়নি। বাকি ডিসেন্ট যেরকম লাইটিং লাগে, ক্যামেরা লাগে, সে তো সব কাজেইতেই লাগে।
একটাই লোকেশনে মেজরিটি শ্যুট হয়ে গেছে। কিছু ব্যাক স্টোরি দেখানো হয়েছে, যেগুলো টিবেটান একটা ব্যাক স্টোরি দেখানো হয়েছে, সেটাও গল্পটা একটা রুমের মধ্যে শ্যুট করে দেখিয়ে দিয়েছে। ওটা টিবেট না, ওটা আপনার গবেট, আপনি বুঝতে পারবেন না। তো এই যা বাজেটে কাটলমেন্ট তো ভরপুর রয়েছে, সব জায়গায় দেখলেই বোঝা যায়। ব্যাকগ্রাউন্ড স্কোর এমনিতে ডিসেন্ট, ওভারঅল ইট ওয়ার্কস ফর দিস সিরিজ। নাথিং ওভার দ্য টপ, এক্সেপশনাল কিছু নেই, এমন কোনো লাইন্স বা কিছু মেলোডি নেই যেটা আপনি ঘরে নিয়ে ফেরত আসবেন, এটা সে এক্সসিস্টের ব্যাকগ্রাউন্ড স্কোর আপনি এক্সপেক্ট করতে পারছেন না এখান থেকে। তো হ্যাঁ, ডিসেন্ট। আর মেকআপ মানে লুক অ্যান্ড ফিল, যেটা বললাম লুক অ্যান্ড ফিলের মধ্যে আমি মেকআপটাও ইনক্লুড করবো। মেকআপ ওয়াজ গুড এনাফ। কিছু জায়গায় প্রস্থেটিক্স মানে সিজিআই বা প্রস্থেটিক্স এরকম ইউজ করেছে, আমার জন্য এটা খুব একটা খাটেনি। ইট ওয়াজ বাংলা সিনেমা, বাংলার ওয়ার্ক হিসেবে আপনি জাজ করেন তাহলে একটা ঠিক আছে, ইট ওয়ার্কস। বাট যদি আপনি ওভারঅল অল অ্যাক্রস দ্য বোর্ড দেখেন যে মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড যেরকম কাজ হচ্ছে, সেরকম রিজনাল সিনেমাতেও যেরকম কাজ হয়, আমরা কান্টারাতে যেরকম দেখেছি বা তুম্বাটে যেরকম দেখেছি, একদমই না, ওর আশেপাশে আসে না। আপনারা প্লিজ দেখুন। অ্যাজ অলওয়েজ আমি বলি, না দেখে না আপনি জাজ কি করে করবেন? আমার পয়েন্টসগুলো মিলছে কিনা আপনি সেটা দেখেই জাজ করতে পারবেন। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো ওপিনিয়ন, সাজেশন বা রিকোয়েস্ট থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। ও হ্যাঁ, ইউ ক্যান অলসো জয়েন আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাজ আ মেম্বার, ঠিক আছে? দেয়ার আর সাম অ্যাডেড কোয়ার্কস, সেটা আপনারা জয়েন করলেই জানতে পারবেন। And as always, you are watching Thrush Hour. I'm your host Tom Thrush. দেখা হচ্ছে পরের ভিডিওতে।